নমস্কার, আমি সৌভিক। সিনেমা প্রেমী আগন্তুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওতে আজকে আলোচনা হবে 1992 এর সিনেমা দ্য লাস্ট অফ দ্য মহিকানস নিয়ে, যে ছবিটা আজকে 32 ইয়ার্স কমপ্লিট করলো। এই ছবিটা পরিচালনা করেছিলেন মাইকেল ম্যান, যিনি আমার একজন ভীষণ পছন্দের পরিচালক, এবং এই ছবির মধ্যে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন স্যার ড্যানিয়েল ডে লুইস, যিনি আমার একজন ভীষণ পছন্দের অভিনেতা। এবারে এখানে প্রশ্ন উঠতে পারে সবার প্রথমে যে আমি পার্টিকুলারলি 1992 এর এই ভার্সনটা নিয়ে কেন আমি কথা বলছি। সেটা কি শুধুমাত্র সিনেমাটা 32 বছর পূর্ণ করলো বলে? কারণ দেখো, ব্যাপারটা হচ্ছে যে দ্য লাস্ট অফ দ্য মহিকানস এই ছবিটা একটা নভেলের অ্যাডাপ্টেশন। এবারে এই নভেলটার উপরে এর আগেও কাজ হয়ে গেছে। 1936 সালে একটা সিনেমা হয়েছে এই সেম নামে, দ্য লাস্ট অফ দ্য মহিকানস। 1977 সালে একটা কাজ হয়ে গেছে সেম নামে, দ্য লাস্ট অফ দ্য মহিকানস। তাহলে আমি পার্টিকুলারলি এই 1992 সালের ভার্সন নিয়ে কেন আমি কথা বলছি, তার কারণ হচ্ছে যে ভার্সনটা মাইকেল ম্যান ডিরেক্ট করেছিলেন, অর্থাৎ যে ভার্সনটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা থাকবে, সেই ভার্সনটাই হচ্ছে দ্য লাস্ট অফ দ্য মহিকানসের সবথেকে প্রশংসিত বা সবথেকে ক্রিটিক্যালি অ্যাক্লেম, সবথেকে ওয়েল মেড ভার্সন। ফর এক্সাম্পল, ব্রাম স্টোকারের ড্রাকুলা নিয়েও প্রচুর কাজ হয়েছে, কিন্তু কেন পার্টিকুলারলি যে ভার্সনটা ফ্রান্সিস ফোর্ড কপোলা বানিয়েছিলেন, পার্টিকুলারলি সেই ভার্সনের কেন কথা হয়? কেন আজকে ক্রিস্টোফার লি অভিনীত হরর অফ ড্রাকুলা নিয়ে কথা হয় না? কেন আজকে যেটা ড্রাকুলার প্রথম সিনেমা ছিল 1922 সালে, নোসফেরাতু, সেই ছবিটা নিয়ে কেন কথা হয় না? কারণ হচ্ছে যে ভার্সনটা কপোলা বানিয়েছিলেন, সেটা কপোলার ইন্টারপ্রিটেশন হলো ড্রাকুলাকে নিয়ে। সেই ভার্সনটা অনেক বেশি ওয়েলমেড ছিল, সেই ভার্সনটা অনেক বেশি ক্রিটিক্যালি অ্যাক্লেম ছিল। ঠিক সেই কারণেই আজকে ভিডিওতে দ্য লাস্ট অফ দ্য মহিকানসের 1992 সালের ভার্সন নিয়েই কথা হবে। সেটা শুধুমাত্র সিনেমাটা 32 বছর পূর্ণ করেছে বলেই নয়। এবারে যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে দ্য লাস্ট অফ দ্য মহিকানস এই ছবিটাকে তুমি ঠিক কী জনরার মধ্যে ফেলবে, বা এটাকে কোন জনরার মধ্যে ডিফাইন করা যায়, তাহলে আমি বলবো যে এই ছবিটা হচ্ছে অ্যাকচুয়ালিতে একটা মাল্টি জনরা সিনেমা। কেন, সেটা এবারে আমি আলোচনার মধ্যে ঢুকে পড়ছি। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি গল্প হিসাবে, যে আমেরিকা স্বাধীনতার কিছু সময় পরে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকার একটা জায়গা দখল করে, এটা হচ্ছে 1757 সালের ঘটনা দেখানো হচ্ছে, বা সেই সময়কালটা দেখানো হচ্ছে, যেখানে দেখতে পাচ্ছি যে একটা জায়গা দখল করে ব্রিটেন আর ফ্রান্সের মধ্যে যুদ্ধ হচ্ছে, এবং মহিকানস যেখানে একটা বিলুপ্তপ্রায় আদিবাসী জাতি, যে জাতির মধ্যে মাত্র 3 জন জীবিত আছে, যার মধ্যে একজন হচ্ছে এই ড্যানিয়েল ডে লুইসের ক্যারেক্টারটা আর কি। এবারে এখানে আমরা মানে এই ছবিটার মধ্যে অনেক কিছু নিয়ে কথা বলা হয়েছে। তো ফার্স্ট অফ অল হচ্ছে যে এর রাইটিংয়ের কথা বলতেই হয়। তার কারণ হচ্ছে ছবিটার মধ্যে অনেকগুলো স্তর বা লেয়ার আছে। কীরকম? প্রথমত, টেমপ্লেট শুনে বা এর যে প্রিমাইস শুনে বুঝতেই পারছো যে এটার মধ্যে একটা পলিটিক্যাল দিক রয়েছে, অবশ্যই আছে। সেটা বেশ ডিটেলে গিয়ে এবং ডেপথে গিয়ে দেখানো হয়। তার সাথে সাথে এখানে ট্রাইবাল কালচার নিয়েও কথা বলা হচ্ছে। ছবিটার মধ্যে একটা জার্নি আছে, যে জার্নিটা ছবির মূল হাইলাইট। কী জার্নি সেটা আমি বলবো না, যারা সিনেমাটা দেখেনি তাদের জন্য সেটা বললে স্পয়লার হয়ে যাবে, সেই জার্নিটার কথা আমি বলবো না। এই জার্নিটা অসাধারণ একটা জার্নি। এখানে আমরা অনেক কিছু দেখছি। এখানে ড্রামা রয়েছে, ইমোশন রয়েছে, প্রেম ভালোবাসা রয়েছে, বন্ধুত্ব রয়েছে, বিশ্বাসঘাতকতা রয়েছে, এবং
এই যে একটা রাজনৈতিক একটা যে বাতাবরণ বা এই যে একটা পরিস্থিতি, এটার ফলে এই যে যারা নিচু শ্রেণী যারা যারা এই যে ট্রাইবাল থেকে বিলং করছে, মানে মাইকেল ম্যান যে শ্রেণী থেকে বিলং করছে আর কি, সরি ড্যানিয়েল ডে-লুইস থেকে বিলং করছে, তো তাদের উপর কি ইম্প্যাক্ট পড়ছে এই বিষয়গুলোকে বা এত কিছু জিনিসকে ব্রিলিয়ান্টলি এখানে কিন্তু হ্যান্ডেল করা হয়েছে, যেটা কিন্তু দেখতে দারুণ লাগে। কোথাও মনে হয় না যে একটার উপর একটা ওভারল্যাপ করে যাচ্ছে। যখন যেখানে যেটা দরকার তখন সেখানে ঠিক সেটাই ইউজ করা হয়েছে। মানে ছবিটা কিন্তু অনেক সময় একটু একটু কিন্তু জনরা কিন্তু সুইচ করতে থাকে, যেটা কিন্তু মানে কোথাও মনে হয় না যে জিনিসটা অর্গানিক হচ্ছে না। জিনিসগুলো কিন্তু এই যে সুইচিংটা এটা কিন্তু খুব অর্গানিকভাবে কিন্তু হতে থাকে। সেই কারণে বললাম যে রাইটিং কিন্তু এখানে ব্রিলিয়ান্ট রাইটিং এখানে করা হয়েছে। এখানে যে চরিত্রগুলো আছে প্রতিটা চরিত্রের মধ্যে একটা কিন্তু আর্ক আছে, একটা কিন্তু জার্নি আছে। এবারে যদি জিজ্ঞেস করে আমাকে যে তোমার এত কিছুর মধ্যে কোন জিনিস সবথেকে ভালো লাগলো, আমি বলবো আমার কাছে সবথেকে ভালো লেগেছে এখানে লাভ স্টোরির যে পার্টটা, সেটা আমার কাছে ভীষণ ইমোশনাল লেগেছে, খুব হার্ট টাচিং লেগেছে। যে ওরকম একটা সিচুয়েশনের মধ্যে দুজন মানুষ তারা কিন্তু একে অপরকে ভালোবাসছে, তারা কিন্তু একে অপরকে কিন্তু ফিল করছে এই জিনিসটাকে, মানে ওই ভালোবাসা হচ্ছে ওদের কাছে একটা হচ্ছে আশার আলোর মতো আর কি, যেটা কিন্তু বিউটিফুল এখানে পরিচালক মাইকেল ম্যান এস্টাবলিশ করেছেন। নেক্সট বলবো যে ছবিটার মধ্যে পারফরমেন্স, ড্যানিয়েল ডে-লুইস ছবির মধ্যে অসাধারণ কাজ করেছিলেন। কখনো তাকে আমরা একজন যোদ্ধা হিসেবে দেখি, কখনো তাকে আমরা বন্ধু হিসেবে দেখি, কখনো তাকে আমরা একজন প্রেমিক হিসেবে দেখি। প্রতিটা শেডে তিনি অসাধারণ। এবং এখানে একটা বিষয় আমি বলতে যাবো, সেটা হচ্ছে যে যখন ড্যানিয়েল ডে-লুইস তার ব্যাকস্টেজ যখন বলে, এই যে আমরা বলি না যে ব্যাকস্টেজ শুধু মুখে মুখে বলে গেল, কিছু দেখানো হলো না, কিন্তু পার্টিকুলারলি ওই সিনটার মধ্যে ড্যানিয়েল ডে-লুইস এমন অসাধারণ অভিনয় করে, তার ফেসিয়াল এক্সপ্রেশন বা তার চোখের কাজ এমন যে আমরা ওটা বিলিভ করে নিই, বা মনে হয় যেন দৃশ্যটা যেন আমাদের চোখের সামনেই ভাসছে। এত সুন্দর, এত দারুণ অভিনয়। বাকি সাপোর্টিং কাস্টের কাজও খুব ভালো এখানে যারা যারা অভিনয় করেছে। যে মেয়েটির সাথে প্রেমটা হয় ড্যানিয়েল ডে-লুইসের ক্যারেক্টারটা আর কি, সেই মেয়েটির অভিনয় খুব ভালো। এখানে অভিনয় প্রত্যেকে খুব ভালো। ছবিটা টেকনিক্যালি ভেরি ভেরি ওয়েল মেড। এখানে ওয়ারের সিকোয়েন্সগুলো বলি, ওয়ার মানে এখানে ফাইট সিকোয়েন্স যেগুলো রয়েছে সেগুলো কথা যদি বলি, সেগুলো ওয়েল কোরিওগ্রাফি, ওয়েল ডিজাইন, সেগুলো ক্যামেরা কাজ দুর্দান্ত, মেকিং ভীষণ ভালো, লোকেশান, সেট ডিজাইন, কালারের কাজ খুব ভালো। মনে হয় না যে ছবিটা এত পুরনো একটা সিনেমা, এর মেকিং এত সুন্দর, বিশেষত এর ক্যামেরার কাজ বা এর যে মানে ফাইট সিনে যেগুলো আছে, যেগুলো যুদ্ধের সিনে যেগুলো আছে, সেগুলোকে এত সুন্দর করে শ্যুট করা হয়েছে, দেখে বোঝা যায় যে ছবিটাকে বা ওই পার্টিকুলার দৃশ্যগুলোকে খুব সুন্দরভাবে, খুব সিনসিয়ারলি, খুব যত্ন সহকারে ছবিটাকে শ্যুট করা হয়েছে। এবং একটা কথা বলতে হয় যে ছবিটা তো অনেক কিছু নিয়ে কথা বলছে, মাল্টিচ্যানেল ফিল্ম, সেটা প্রথমে আমি বললাম, কিন্তু ছবিটার ন্যারেটিভটা কিন্তু একদম টু দ্য পয়েন্ট। মানে ছবিটা হচ্ছে লেংথ হচ্ছে 1 ঘন্টা 54 মিনিট। এত কম সময়ের মধ্যে, 2 ঘন্টা কম সময়ের মধ্যে এত কিছুকে একদম টু দ্য পয়েন্টের ন্যারেটিভের মধ্যে ধরছে, প্রশংসা না করে সত্যিই পারা যায় না। তাই সেই কারণেই সব মিলিয়ে দ্য লাস্ট অফ দ্য মহিকান্স এই ছবিটা আমার কাছে একটা ভীষণ ভীষণ ভালো সিনেমা, ভীষণ ভালো সিনেমা। শেষটা সত্যি কথা বলতে, শেষের দৃশ্যটা বা এর যে ক্লাইম্যাক্স, সেটা কিন্তু জাস্ট চূড়ান্ত, সেটা জাস্ট মন ছুঁয়ে যায়, সেটা কোথাও আমাদের কষ্ট দেয় আর কি, এবং অ্যাট দ্য সেম টাইম সেই জায়গাটা আমাদের ভীষণভাবে মনটা ছুঁয়ে যায় আর কি। তো সেই কারণেই সব মিলিয়ে দ্য লাস্ট অফ দ্য মহিকান্স 1992 ভার্সন আমার কাছে একটা ব্রিলিয়ান্ট, একটা অসাধারণ সিনেমা। এবার প্রশ্ন হচ্ছে যে এই ছবিটা আমি তো এতক্ষণ আলোচনা করলাম, এবার প্রশ্ন ছবিটা
আমি কোথা থেকে দেখেছি বা ছবিটা তোমরা কোথা থেকে দেখবে। তো দেখো, দুটো উপায় আছে। একটা হচ্ছে ছবিটা অ্যাভেলেবেল আছে অ্যামাজন প্রাইম ভিডিওতে, মানে আমি কিন্তু 1992 ভার্সনের কথাই বলছি। এবার প্রাইমে যে ভার্সানটা আছে সেটা দেখতে গেলে তোমাদেরকে 119 টাকা দিতে হবে। এবার আমি জানি তোমরা সেটা কখনোই দেবে না, তাহলে উপায় কী আছে? উপায় একটাই, নিনজা টেকনিক ইউজ করো। কিচ্ছু না, একদম সিম্পল, গুগলে যাও, গিয়ে লেখো দ্য লাস্ট অফ দ্য মহিকান্স 1992 ফুল মুভি। আমার মনে হয় যে খুঁজে পেতে সমস্যা কিছু হবে না, একটু চোখ কান খোলা রাখলেই একদম সামনে পরেই পেয়ে যাবে। তো সেখান থেকে এই ছবিটা ফ্রিতে দেখে ফেলো, টাকা পয়সা কিছু লাগছে না, শুধু একটু চোখ কান খোলা রাখতে হবে, এটাই যা বলার। যাই হোক, তো যারা ছবিটা দেখোনি অবশ্যই দেখো, হাইলি রেকমেন্ডেড। তারপর জানাও কমেন্টে তোমাদের কীরকম লাগলো এই ছবিটা। আর যাদের কাজ দেখা হয়ে গেছে এই সিনেমাটা দ্য লাস্ট অফ দ্য মহিকান্স, তোমাদের কি ওপিনিয়ন প্লিজ জানাও কমেন্ট সেকশনের মাধ্যমে। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং পাশের যে বেল আইকনটা আছে সেটাকে প্লিজ অন করে দিও, প্রেস করে দিও, যাতে এরকম রিভিউ বা ভিডিও আসলে তার নোটিফিকেশান তোমরা খুব সহজে এবং শীঘ্রই তোমরা পেয়ে যাও। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সিনেমার সঙ্গে জুড়ে থেকো।